মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছে, তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন একজন রানিং মিনিস্টার। আমি যখন কারাগারে গিয়েছি, রিজভী ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রাম, রিজভী ভাই মনে করতে পারে কোভিডের মধ্যে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমানের নির্দেশে রিজভী ভাইয়ের সাথে বসেছিলাম। রফিক ভাইয়ের একটা হসপিটাল আছে এই ইয়ের দিকে, খিলগাঁও হেলথ এইড বোধ হয়, সেখানেও ভোর রাতে রিজভী ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম আন্দোলন সংগ্রাম নিয়ে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সেটা মোদী বিরোধী 2021 সালে জেলখানায় এইবার যখন গ্রেপ্তার হয়েছি তখনও যে রিজভী ভাইকে আমি পেয়েছি। এবং যেদিন রিজভী ভাই গ্রেপ্তার হয় আপনারা জানেন যে সেদিন বিএনপির নেতৃত্বে যে আমরা দলগুলো যুগপৎ আন্দোলন করছিলাম, সকল দলের কিন্তু সম্মিলিত কর্মসূচি ছিল, একটা গণমিছিল কর্মসূচি ছিল 19 জুলাই শুক্রবার। আমরা সে সময় কাইয়ুম ভাই সহ তারা এই বাংলা শিল্পকলা একাডেমির এইদিকে, আমাদের লোকজন পানির ট্যাঙ্কির ওখানে প্রস্তুতি নিচ্ছিল। আমরা ইসলামী ব্যাংক হসপিটাল এখান থেকে যাব, এর মধ্যেই শুনি রিজভী ভাই গ্রেপ্তার হয়েছেন। এবং কারাগারে ডিবি কার্যালয়ে যে 11 দিন ছিলাম, একই রুমে ছিলাম এবং আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে একই সাথে আছি, এটা একটা স্মৃতিবহুল ঘটনা। আজকের আন্দোলন সংগ্রাম নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক, গত 2 বছর আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো, বয়ানের মতো আপনারা হাজির করবেন না, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। কারণ 2023 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছিলাম হাসিনার পতন ঘটবে, এই ছাত্র সমাজ হাসিনার পতন ঘটাবে। 1 আগস্ট 11 দিন রিমান্ডে থাকার পরে বলেছিলাম 90% পতন হয়েছে, 10% ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকেন, মিলেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শুধু আমি একটা কথা বলতে চাই, জুলাইয়ের শেষ দিকে যা ঘটেছে সেই ঘটনার উন্মেষ যদি না ঘটানো যায় এবং সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে না নেওয়া যায়, রাজনৈতিক সমাধান যদি না করা যায়, তাহলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে। সেই সংকট হচ্ছে জুলাই এদেশের দল মত নির্বিশেষে আপনার ছাত্র জনতার নিঃস্বার্থ জীবনদান সংগ্রামের গল্প। সেই গল্পের আড়ালে জুলাইয়ের শেষ 5-7 দিন ছিল আমাদের এই ছাত্র নেতৃবৃন্দকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করেছিল। কোন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসায় কেউ কেউ ছিলেন। তখন থেকেই আন্দোলনের পরিচিত ফেসকে নিয়ন্ত্রণ করে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। যেই কারণেই তখন নির্বাচন নিয়ে যখন সংকট তৈরি হয়েছে, তখন আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হয়েছিলাম। শুধু একটা কথা আমাদের ছাত্র নেতা বলেছে, আমি সেটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তী সরকার কিভাবে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি করেছিল, সেই চুক্তি ছিল দেশের স্বার্থ পরিপন্থী। আজকে অনেকে টকশো টেলিভিশনে বিএনপিকে দায়ী করার চেষ্টা করেন, সরকারকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সরকার কি করবে? এই সরকার ওই চুক্তি তো করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনারা জুলাইয়ের নায়ক বলেন, হিরো বানিয়েছিলেন, তাদের সম্মতি নিয়ে পার্টি বানিয়ে দিয়েছিল, ক্ষমতায় যাওয়ারও খোয়াব দেখিয়েছিল, তাই না? আজকে বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে যদি নির্বাচনের আগে দেখেন বিএনপির ভালো ভালো ক্যান্ডিডেট যারা জয়লাভ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন নির্বাচনের আগে দেখা রয়েছে তাদের ভোট 20%, আর যারা ক্ষমতার খোয়াবে তাদের ভোট 80%। একটা আর্টিফিশিয়াল ন্যারেটিভ দাঁড় করিয়ে
বিভ্রান্ত হবে। এই জন্যই বলছি যে আজকে আমরা এই সমস্যাটার স্থায়ী সমাধান না করতে পারি, আজকে জুলাই সনদ সংস্কার নিয়েও নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বারবার এগিন বলতেছেন যে এই জুলাই সনদ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। আমি ওনার এই দৃঢ় অঙ্গীকারকে ধন্যবাদ জানাই। এবং সংসদে আপনারা দেখেছেন সংবিধান সংস্কারের কমিটি হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে রেখেছেন, বিরোধী দলকেও 5 জন সদস্য দেওয়ার জন্য বলেছেন। আমার বিশ্বাস আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এই কমিটির বাইরেও যদি আরো কিছু করা লাগে সেই কমিটিতে আলোচনা করে একটা রাস্তা বের করা যায়, কিন্তু সেইটা না করে যদি আমরা এই একটা নতুন সরকার এখনই যদি রাজপথে হুঙ্কার দেই, এটা সঠিক হবে না। কিছুদিন আগেই একটা আন্দোলন, আমি একজন তরুণ, আমি আমার তরুণ ভাই বোনদেরকে সহানুভূতি ভালোবাসার জায়গা থেকেই বলছি, আমরাও তরুণ, কাজে তরুণদের প্রতি আমাদের বিশেষ ফিলিং আছে। কিন্তু এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছে, তার বাচ্চা কিসে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেট করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। 2 বছর হলো নির্বাচন হলো, নির্বাচনের আগে 3টি কথা ছিল যে বাংলাদেশে সংস্কার হবে, বিচার হবে এবং সুষ্ঠু একটি ইলেকশন হবে। প্রথমেই আমরা তাদেরকে বিশ্বাস করে আমরা যখন নির্বাচনে গেলাম, প্রথমেই ধাক্কা খেলাম ইলেকশনে যেখানে আমরা বলেছিলাম যে আবু সাঈদের স্বপ্ন হলো টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন হবে না, যে আবু সাঈদের স্বপ্ন ছিল বাংলাদেশে পেশি শক্তি দিয়ে রাজনীতি হবে না, নির্বাচন হবে না। সেই গত ইলেকশনে আমরা দেখলাম টাকার জোরে, পেশি শক্তির জোরে কেন্দ্র দখল করা হয়েছে, রাতের আধারে ভোটের র্যাঙ্কিং ঘুরিয়ে দেওয়া হয়েছে। যারা নির্বাচনে জয় লাভ করেছিল তাদের থেকে মুখ ঘুরিয়ে দিল্লির যারা সেবাদাস বাংলাদেশে তাদের সাথে আঘাত করে 200 সিটের উপরে বাংলাদেশে তাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়ার উদ্দেশ্য কি ছিল সেই সময় আমরা পরিষ্কার ছিলাম না। ইলেকশনের সময় কথা ছিল যে ইলেকশনে 2টি ভোট হবে, একটি ভোট হলো জনপ্রতিনিধি নির্বাচনের জন্য, আরেকটি ভোট হলো বাংলাদেশের সংস্কারের জন্য। সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের মানুষ 70% ভোট দিয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার হবে, পুলিশ ব্যবস্থার সংস্কার হবে, ব্যবসা বাণিজ্যের সংস্কার হবে, মিলিটারির সংস্কার হবে। ইলেকশনের আগে তারাও আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশে একটি সুন্দর সংস্কার আমরা বাস্তবায়ন করব। আমরাও তাদেরকে বিশ্বাস করলাম। যখন ইলেকশনটা চলে গেল তখনই এইসব মুনাফিকদের চরিত্র আমাদের সামনে ফুটে উঠল। যারা ইলেকশনের আগে বলেছিল সংস্কার করবে, ইলেকশনের পরেই এইসব মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে বলল ওই সময় যদি আমরা সংস্কারের কথা না বলতাম তাহলে আমরা নির্বাচনে ভোট পাইতাম না। তাদের প্রতিবাদ জনগণের সামনে স্পষ্ট হয়ে পড়ল। বাংলাদেশকে আবার যেইভাবে তারা 90 সালে ধোঁকা দিয়েছিল সেই ধোঁকার ফাঁদে বাংলাদেশের জনগণকে আবার নিপতিত করলো। কি দুঃখের বিষয় যে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। গত 17 বছর যারা একটা বালুর কাঠ না হইতে পারে নাই, দল থেকে বের হইতে পারে নাই, আমরা জীবন বাজি রেখে অস্ত্রের মুখে তাদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলাম। বাহিরে এখন এসে বাংলাদেশের মানুষের ভাগ্যের বিরুদ্ধে কাজ করছে, আপনার সন্তানের ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে, আপনার প্রিয়তমা স্ত্রীর ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষিত লোকদেরকে সভাপতি বানাচ্ছে, চিকিৎসা যেখানে ব্যবস্থা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করে দিচ্ছে। এমন বাংলাদেশ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ ছিল না, শহীদ মুগ্ধের বাংলাদেশ ছিল না, শহীদ ওয়াসিমের বাংলাদেশ ছিল না। যখনই আমরা এই কথাগুলো কোথাও বলি হয়তো ফেসবুকে আমাদেরকে স্ট্যাটাস দেওয়া হয়, কোথায় তারা আছে মারা হবে, তো ঘোড়াঘাটে এসেছি কি হয়েছে তোমাদের, খেলা হবে। আমরা বাংলাদেশে তোমরা
ছিলেন সেই সময় শেখ হাসিনা বলেছিল যে তোমরা রাজাকার, আমরা একজন গিয়েছিলাম, শেখ হাসিনা বললো ওরে মেরে ফেল, তারপরে 40 জন গিয়েছিল, তারপরে বললো মেরে ফেল, আমরা 400 জন গিয়েছি, আগামীতে 400 জনের জায়গায় 40,000 যাবো, 40,000-এর জায়গায় 40 লক্ষ যাবো। কিন্তু বাংলাদেশে যারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনার ভবিষ্যৎ সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের সাথে বাংলাদেশে কোনো আঘাত করা হবে না, হবে না, তাদের পতন বাংলাদেশে আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে সকল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা 35,892 জন। ট্যালেন্ট পোলে পেয়েছে 16,398 জন এবং সাধারণ পেয়েছে 19,494 জন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হচ্ছে 43,354 জন, যা 54.71%। ট্যালেন্ট পোলে পেয়েছে 16,567 জন এবং সাধারণ 26,787 জন। সবচেয়ে বেশি বৃত্তিপ্রাপ্ত জেলা হচ্ছে ঢাকা, সেখানে মোট 4,682টি এবং ট্যালেন্ট পোল পেয়েছে 1,897টি এবং সাধারণ পেয়েছে 2,785টি। সবচেয়ে কম বৃত্তিপ্রাপ্ত জেলা হচ্ছে বান্দরবান, সেখানে মাত্র 188টি ট্যালেন্ট পোল, 109টি সাধারণ, 109টি ট্যালেন্ট পোল আর সাধারণ হয়েছে 79টি। সবচেয়ে বেশি অকৃতকার্য জেলা হচ্ছে দিনাজপুর, মোট পরীক্ষার্থী ছিল 15,366 জন এবং অকৃতকার্য হয়েছে 8,898 জন। অনুপাত হচ্ছে 97.91%। সবচেয়ে বেশি কৃতকার্য ঢাকা জেলার মোট পরীক্ষার্থী ছিল 31,560 এবং কৃতকার্য হয়েছে 12,488, আনুপাতিক হয়েছে 39.57। সবচেয়ে বেশি অনুপস্থিত সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, মোট পরীক্ষার্থী ছিল 9,196 জন, অনুপস্থিত 4,858 জন, অনুপাত 52.80। সবচেয়ে বেশি উপস্থিত ছিল ঠাকুরগাঁ জেলায়, মোট পরীক্ষার্থী ছিল 7,513 জন, উপস্থিত ছিল 6,131 জন। এটা আনুপাতিক হলো 81.61। আর বাকিগুলি কি পড়তে হবে? আমার মনে হয় বাকিগুলি পঠিত বলিয়া গণ্য করিবেন এবং আপনারা সেগুলি আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে দিয়ে দিবেন। এখন আমি এই বৃত্তির রেজাল্ট ঘোষণা করলাম, সেই সাথে আমি আগামী দিনে এই বৃত্তিকে আমরা অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেবো। টাকা বাড়ানো হয়েছে অলমোস্ট ডাবল আমরা করেছি, 300-কে 600 করেছি, 200-কে 450 করেছি, আমরা ডাবল করেছি এবং আমরা সংখ্যা বাড়িয়ে দেব এবং প্রাইভেট সেক্টরেও বৃত্তি দেওয়া হবে এবং গভর্নমেন্ট সেক্টরেও বৃত্তি দেওয়া হবে এবং সেই সাথে শিক্ষার মান আমরা দোহার উপজেলা মহিলা দলের নতুন কমিটিকে সুবাদে বরণ করে নিচ্ছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় জননেতা খন্দকার আবু আশফাক ভাই মামাটি মানুষের নেতা, তাকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং 17 বছর দোহার উপজেলার যিনি আমাদের সাথে রাজপথে সফলভাবে মহিলা দলকে সংগঠনকে সুন্দর সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে গেছেন, তিনি আমাদের ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী শাইমা রেমশিলা আপাকে অন্তরস্থল থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, যিনি আমাদের স্থান থেকে আমাদেরকে যথার্থভাবে তিনি আমাদের সহযোগিতার কাম্য করেছেন এবং আমার আজকের এই বিজয় র্যালিতে আমি আরও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী এবং অভিনন্দন সবাইকে।
এবং সেই সাথে আমাদের যিনি সবচেয়ে বিশেষ ভূমিকা রেখেছেন আমাদের মামাটি মানুষের নেতা, তাকে আমরা অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এমন একটি পর্যায়ে এসে আনার জন্য ব্যবহার বংশের পরিচয়, ঠিক আছে। আর তিনি হচ্ছে ঢাকা জেলা মহিলা দলের সভানেত্রী, তো তাকে যে সম্মান আমাদের, তাকে সেই সম্মানটা দেওয়া উচিত। আর তারা যে কথাগুলো বলেছে আসলে এটি হচ্ছে বিবেকহীন কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই। আপনি দেখবেন ওখানে যে একজন কথা বলেছে নাসিমা আপাত, সে একটা টাকার বিষয় উল্লেখ করেছে, আপনারা সবাই শুনেছেন। আসলে তাকে বলার মতো কোনো ভাষা নেই। তারা উল্লেখ করেছে তারা ত্যাগী নীতি, কিন্তু আপনি দেখেন, আপনি যদি 5ই আগস্টের আগে তার কোনো আপনি প্রোগ্রাম বা কোনো মিটিং নিয়েছিল, আমরা রাজনীতি ছেড়ে দিব। তারা 5ই আগস্টের পরে আসা নেত্রী, আমরা 5ই আগস্টের আগে আসা নেত্রী, তাদের সাথে আমাদের তফাৎটা যায় না। আসলে আজকের প্রোগ্রামটা আমাদের যেই কমিটিটা আমাদের দিয়েছে তাতে আমরা অনেক খুশি এবং আমরা এটা আনন্দ মিছিল আর কি দিতেছি। তবে একটা কথাই বলবো যে তারা যে সমস্ত বক্তব্য দিয়েছেন আমাদের ঢাকা জেলা মহিলা দলের সম্মানিত সভাপতির বিরুদ্ধে, এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। থানা পর্যায়ে আমরা সদস্য পদ পেয়েছি, পদ পেয়ে আমরা খুব খুশি। তাই আমি আমার অনেক পুরনো থেকেই আমরা এই দল গঠন করে যেতাম। আমার বিয়ের আগে থেকে আমি দল গঠন করতাম। আমি অনেক সময় বিয়ের আগে এজেন্টগিরি করতাম এই দানিশ শিশু নিয়ে। তাই আমার দানিশ শিশুর প্রতি খুবই ছিল। মাঝখানে আমরা কিছু করতে পারি না, কিন্তু অনেক রকম মিটিং ঢাকা কত প্রোগ্রাম আমি সবসময় করতাম স্বামী শিলার সাথে। আজকের এই পদ পাওয়ায় আমরা খুব আনন্দিত এবং খুশি। এর জন্য আমরা মা ও মাটি মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই, আমাদের এমপি, ওনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আর আমাদের ঢাকা জেলা মহিলা দলের সভাপতি, আমাদের যার কথা না বললেই নয়, যে সবাই ওনার ব্যাপারে জানে বা উনি এমন একজন নেত্রী, তো ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এভাবে এতটা মূল্যায়ন করার জন্য।